মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র সহ বর্ণনা করুন। মাইটোকন্ড্রিয়া সীমিত সাইটোপ্লাজমস্থ দ্বিস্তরী যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এসিটাইল কোয়ে সৃষ্টি ইত্যাদি শ্বসনের ধাপ সংঘটিত হয় এবং যা কোষের পাওয়ার হাউস হিসেবে কাজ করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। কি বললাম? দ্বিস্তরী ঝিল্লি বেষ্টিত সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র প্রভৃতি শ্বসনের ধাপ সংঘটিত হয় এবং যা কোষের পাওয়ার হাউস হিসেবে কাজ করে থাকে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। বিজ্ঞানী কলিকার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, বিজ্ঞানী কার্ল বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করছি। আমরা মাইটোকন্ড্রিয়া অঙ্কন করেছি। কোশ্চেন ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র সহ বর্ণনা করুন। আমরা চিত্র দেখে দেখে মাইটোকন্ড্রিয়ার গঠনটা করবো। বায়োলজি হচ্ছে বোঝার জিনিস, একটু বুঝবেন যে কি কি আছে এর ভিতরে, কিভাবে পড়তে হবে একটু দেখবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1 আবরণী। নাম্বার 1 আবরণী। আমরা আবরণী দেখতে পেয়েছি, বহি আবরণী, অন্ত আবরণী, তাই কিনা? এখন ফার্স্টলি যে আমি যেটা আগে জানাইছি আগে ক্লাসে, সেটা ছিল যে আমরা যতটুকু জানি যে একটা কোষের অভ্যন্তরে যেসব অঙ্গাণু থাকে সেই অঙ্গাণুগুলোর কিন্তু মূল উপাদান হচ্ছে প্রোটিন এবং লিপিড। যেহেতু মাইটোকন্ড্রিয়া কোষের ভিতরে একটা অঙ্গাণু, সুতরাং এর উপাদান কি, প্রধান উপাদান কি, প্রোটিন এবং লিপিড। মানে পড়তে দেখতেছি কি আবরণী। লিপোপ্রোটিনের দ্বিস্তরী বাইলেয়ার, লিপোপ্রোটিনের দ্বিস্তরী বাইলেয়ার দিয়ে গঠিত মাইটোকন্ড্রিয়ায় দুই ধরনের আবরণী দেখতে পাওয়া যায়। কয় ধরনের আবরণী? দুই ধরনের আবরণী। একটা হচ্ছে বহি আবরণী এবং একটা হচ্ছে অন্ত আবরণী। বহি আবরণীটি মসৃণ, কিন্তু অন্ত আবরণীটি ভেতরের দিকে ভাঁজ হয়ে একটা বিশেষ গঠন সৃষ্টির মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরস্থ বস্তুকে রক্ষা করে থাকে এবং আকৃতি প্রদান করে। কি বললাম? যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণটি বা বাইরের আবরণটি মসৃণ, কোনো আঁকাবাঁকা নাই, এটা হচ্ছে বহি আবরণ। কিন্তু ভিতরের আবরণটি ভেতরের দিকে ভাঁজ হয়ে বিশেষ আকৃতি প্রদানের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরস্থ বিভিন্ন জৈব রাসায়নিক বস্তুকে রক্ষা করে থাকে। তাহলে এটা হচ্ছে বহি আবরণ। অন্ত আবরণ ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বরে হচ্ছে প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার বহি আবরণ এবং অন্ত আবরণের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোকে প্রকোষ্ঠ বলা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়ার বহি আবরণ এবং অন্ত আবরণ। বহি আবরণ এটা হচ্ছে কি অন্ত আবরণ, মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এগুলা হচ্ছে প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার বহি আবরণ এবং অন্ত আবরণের মাঝখানে বিদ্যমান ফাঁকা জায়গাকে বলা হচ্ছে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ এখানে দুই ধরনের আছে। একটা হচ্ছে দেখেন বহি আবরণের ভিতর এবং অন্ত আবরণের বাইরের দিকে একটা প্রকোষ্ঠ, এবং অন্ত আবরণের ভিতরে কিন্তু আরেকটা প্রকোষ্ঠ আছে। সুতরাং আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়াতে দুই ধরনের প্রকোষ্ঠ দেখা যায়। কয় ধরনের প্রকোষ্ঠ? দুই ধরনের। একটা হচ্ছে বহি আবরণ এবং অন্ত আবরণের মাঝখানে, আর একটা হচ্ছে অন্ত আবরণের ভিতরের দিকে। ক্লিয়ার? নাম্বার 3 আমরা লিখতে পারি, সেটা হচ্ছে যে ক্রিস্টি। ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণটি ভেতরের দিকে ভাঁজ হয়ে কতগুলো আঙ্গুলের ন্যায় প্রবর্ধক সৃষ্টি করে এই বিশেষ আকৃতির গঠনকে বলা হচ্ছে ক্রিস্টি। সুতরাং এটা ক্রিস্টি, এটা ক্রিস্টি, এটা ক্রিস্টি, এটা ক্রিস্টি। বুঝা গেছে?
মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণটি ভিতরের দিকে ভাঁজ হয়ে কতগুলো আঙ্গুলের ন্যায় প্রবর্ধক সৃষ্টি করে। এই বিশেষ গঠনকে বলা হচ্ছে ক্রিস্টি। কি বলা হচ্ছে? ক্রিস্টি। ক্রিস্টির গায়ে অক্সিজম নামক দানা থাকতে পারে। ক্রিস্টির অভ্যন্তরে বিভিন্ন বস্তু যেমন রাইবোসোম, ডিএনএ, এটিপি সিনথেসিস সহ অন্যান্য জৈবরাসায়নিক বস্তু সেখানে অবস্থান করে থাকে। ক্রিস্টি গেল। 4 নম্বরে হচ্ছে অক্সিসোম। অক্সিসোম কোনটা? যে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে, ক্রিস্টির অন্তঃপ্রাচীরে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি, এর অন্তঃপ্রাচীরে মানে ভিতরের দিকে বিশেষ আকৃতির গঠনযুক্ত এক বা একাধিক বস্তু দেখা যায়, তাকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি বৃন্তযুক্ত অথবা বৃন্তবিহীন। ক্রিস্টি বৃন্তযুক্ত বা বৃন্তবিহীন হতে পারে। ক্রিস্টি বৃন্তযুক্ত হতে পারে, বৃন্তবিহীনও হতে পারে। ক্রিস্টি গেল। নাম্বার 5, এটিপি সিনথেসিস। ক্রিস্টির গায়ে অক্সিজমের ফাঁকে ফাঁকে, অক্সিজম এরকম কিন্তু অনেক অসংখ্য দানা থাকে, অক্সিজমের ফাঁকে ফাঁকে প্রায় গোলাকার এটিপি সিনথেসিস বস্তু থাকে। প্রায় গোলাকার এটিপি সিনথেসিস বস্তু থাকে। নাম্বার 6, ডিএনএ ও রাইবোসোম। ঠিক আছে। ক্রিস্টির অভ্যন্তরস্থ প্রকোষ্ঠ। ক্রিস্টির অভ্যন্তরস্থ প্রকোষ্ঠে মুক্ত হয়ে বিরাজমান ডিএনএ এবং 70S রাইবোসোম থাকে। কি থাকে? মুক্ত হয়ে বিরাজমান ডিএনএ এবং 70S রাইবোসোম অর্থাৎ আদিকোষী রাইবোসোম থাকে। যদিও যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রকৃতকোষী জীবের একটা অঙ্গাণু, তথাপি এর রাইবোসোমটা কিন্তু প্রকৃতকোষী রাইবোসোম হওয়ার কথা ছিল, অর্থাৎ 80S রাইবোসোম হওয়ার কথা ছিল। তবে সে এক্ষেত্রে ভিন্ন ধরনের। কারণটা হচ্ছে যে এর অভ্যন্তরে কি থাকে? 70S, 80S না থেকে 70S রাইবোসোম থাকে। এটা ব্যতিক্রম। সুতরাং আমরা কিন্তু অলরেডি মাইটোকন্ড্রিয়ার চিত্রসহ গঠন দেখে ফেলছি, যে আমরা আবরণী দেখেছি, প্রকোষ্ঠ দেখেছি, ক্রিস্টি দেখেছি, অক্সিসোম দানা দেখেছি, এটিপি সিনথেসিস দেখেছি। একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে কোনো সমস্যা আছে কিনা। এই যে এই সব জায়গাতে কি থাকবে? সেখানে মুক্ত হয়ে বিরাজমান ডিএনএ এবং রাইবোসোম থাকতে পারে। ঠিক আছে। এই রাইবোসোমটা হবে 70S রাইবোসোম। দ্রুত একটু কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা আছে কিনা এই কোশ্চেনে। নাই, সমস্যা নাই। থ্যাংক ইউ। এখন মাইটোকন্ড্রিয়ার কাজটা করে নিতে হবে। মাইটোকন্ড্রিয়ার কাজ যেটা সেটাকে পড়ে নেবেন। মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? কোষের পাওয়ার হিসেবে কাজ করে। মাইটোকন্ড্রিয়া শোষণ সংগঠিত হয়। মাইটোকন্ড্রিয়া কোষকে শক্তি প্রদান করে থাকে। ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ হতে পারে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব হচ্ছে আদিকোষী রাইবোসোম আছে। মাইটোকন্ড্রিয়া শুক্রাণু গঠনে সাহায্য করে থাকে, ইত্যাদি কাজগুলো একটু দেখে নেবেন। ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করুন। ক্লোরোপ্লাস্ট।
ক্লোরোপ্লাস্ট। বায়োলজিতে গঠন মানেই চিত্র, বায়োলজিতে গঠন মানেই চিত্র, মাস্ট, চিত্র দিতেই হবে। যদি কোনো কোশ্চেনে গঠন চাই, যেমন দেখেন এই কোশ্চেনটা বলা আছে যে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করুন, এখানে কোনো চিত্রের কথা বলা নাই, বলছে আপনাকে চিত্র সহ গঠন লিখুন, বলে নাই, কিন্তু আপনাকে অ্যান্সারে অবশ্যই গঠন দিতে হবে, চিত্র দিতে হবে। যদি আপনি চিত্র না দেন মার্কস কিন্তু 50% কমে যাবে, বুঝা গেছে? যদি আপনি চিত্র না দেন মার্কস 50% কমে যাবে, অর্থাৎ 5-এর জায়গায় আপনি 2 পেতে পারেন। সুতরাং বায়োলজির কোনো কোশ্চেনে গঠন চাইলেই আপনাকে চিত্র সহ বর্ণনা দিতে হবে, বুঝা গেছে? আচ্ছা, আমরা ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করছি খুব ইজিলি ভাবে আপনাদেরকে সহজে বোঝার জন্য। চিত্রটা ভালো নাও হতে পারে, সমস্যা নাই। 1 নম্বরে হচ্ছে আমরা দেখতে পাই যে আচ্ছা ক্লোরোপ্লাস্টটা বলতে আমরা কি বুঝি, যে উদ্ভিদ কোষে সবুজ বর্ণকণা ধারণকারী সর্ববৃহৎ অঙ্গাণুকে ক্লোরোপ্লাস্ট বলে। উদ্ভিদ কোষে সবুজ বর্ণকণিকা ধারণকারী সর্ববৃহৎ অঙ্গাণুকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট কিন্তু উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণুর নাম, বুঝা গেছে? তাহলে উদ্ভিদ কোষে সবুজ বর্ণকণিকা ধারণকারী সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। বিজ্ঞানী শিম্পার ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন। ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদ কি হয়, উদ্ভিদ সবুজ বর্ণের হয়ে থাকে, যেখানে সালোক সংশ্লেষণ হয়। সোজা কথা বলতে গেলে যে উদ্ভিদের যে কোষে ক্লোরোপ্লাস্ট আছে সেই কোষেই সালোক সংশ্লেষণ সংঘটিত হওয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত হয়ে থাকে, বুঝা গেছে? এ পর্যন্ত। আচ্ছা, নিম্নে আমরা কি করব, যে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করা হলো। নাম্বার 1 হচ্ছে আবরণী ঝিল্লি। আবরণী ঝিল্লি। আচ্ছা, ক্লোরোপ্লাস্টে 3 ধরনের আবরণ দেখতে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টে 3 ধরনের আবরণ দেখতে পাওয়া যায়। কয় ধরনের আবরণ? 3 ধরনের। ক্লোরোপ্লাস্টে 3 ধরনের আবরণী দেখতে পাওয়া যায়। সবচেয়ে বাইরের আবরণকে বলা হচ্ছে বহি আবরণ, ভেতরের আবরণকে বলা হচ্ছে অন্ত আবরণ, এবং থাইলাকয়েডে আর ধরনের আবরণ আছে। মোট 3 ধরনের আবরণ দেখতে পাওয়া যায়। কোথায়? ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে মোট 3 ধরনের আবরণ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বহি আবরণ, সবচেয়ে বাইরে অবস্থান করে। ভেতরে অন্ত আবরণ, যেটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্টের সমুদায় পদার্থ সহ থাইলাকয়েড, গ্রানাম, স্ট্রোমা সবাইকে আবৃত করে রাখে। 3 নম্বর হচ্ছে থাইলাকয়েডের আবরণ, যা থাইলাকয়েডের ভেতরের বস্তুকে রক্ষা করে থাকে। মোট 3 ধরনের আবরণ দেখতে পাওয়া যায়। নাম্বার 2 হচ্ছে স্ট্রোমা। নাম্বার 2 কি? স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ জলবৎ কণা বিশিষ্ট এবং থাইলাকয়েডের গ্রানাম ধারণকারী বস্তুর নাম হচ্ছে স্ট্রোমা। আচ্ছা স্যার, শুকিয়ে গেছেন যে, ভালো কথা।
শুকিয়ে গিয়েছি অবশ্যই কিছু। আচ্ছা, আপনাদের অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, স্টোমা কি বললাম? যে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ কলেডাল ধর্মী জলবৎ কণাকে বলা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমাতে ডিএনএ, আরএনএ, ডিএনএ, আরএনএ, ওয়াসমোফিলিক দানা, ওয়াসমোফিলিক দানা, সাথে হচ্ছে রাইবোসোম থাকে। এই যে স্ট্রোমা, এই যে এগুলা হচ্ছে কি, এগুলা এই যে এগুলা হচ্ছে স্ট্রোমা। এগুলা কি? এগুলা স্ট্রোমা। তাহলে কি বললাম? যে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে প্রায় অর্ধস্বচ্ছ কলেডাল ধর্মী প্রায় গোলাকার বস্তুকে বলা হচ্ছে স্ট্রোমা। এই জায়গাটার এগুলা হচ্ছে কি? স্ট্রোমা। স্ট্রোমাতে ডিএনএ, আরএনএ, অসমোফিলিক দানা এবং 70S রাইবোসোম বিদ্যমান থাকে। বোঝা গেছে? স্ট্রোমাতে C3 এবং C4 চক্র সংগঠিত হয়। C3 এবং C4 চক্র স্ট্রোমাতে, C3 এবং C4 চক্র স্ট্রোমাতে সংগঠিত হয়ে থাকে। বোঝা গেছে? C3 চক্র, সালোক সংশ্লেষণের C3 চক্র, সালোক সংশ্লেষণের C4 চক্র স্ট্রোমাতে সংগঠিত হয়ে থাকে। এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে থাইলাকয়েড ও গ্রানাম। থাইলাকয়েড এবং গ্রানাম স্ট্রোমাতে অবস্থিত স্তূপ আকারে সজ্জিত প্রতিটি অবস্থাকে বলা হচ্ছে থাইলাকয়েড। কি বলা হচ্ছে? থাইলাকয়েড। তার মানে এই যে 1 2 3 4 5 6, এখানে 6টা কি আছে? থাইলাকয়েড আছে। তাহলে কি বললাম? যে স্ট্রোমাতে কি বলা হলো? যে স্ট্রোমাতে অসংখ্য থল আকৃতির থাইলাকয়েড থাকে। প্রত্যেকটি থাইলাকয়েডের ভেতরে কি থাকে? একটা করে প্রকোষ্ঠ থাকে। আবারও দেখেন, স্ট্রোমাতে অসংখ্য থলে আকৃতির থাইলাকয়েড থাকে। থাইলাকয়েডের ভিতরে একটা প্রকোষ্ঠ মানে কি আছে? ফাঁকা জায়গা আছে। দেখেন, থাইলাকয়েডের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলোতে কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন এই থাইলাকয়েডে অভ্যন্তরে যে প্রকোষ্ঠ আছে সেই প্রকোষ্ঠতে সাজানো থাকে। বুঝা গেছে? তাহলে বললাম যে ক্লোরোপ্লাস্টে অসংখ্য থলি সদৃশ্য থাইলাকয়েড থাকে। থাইলাকয়েডের অভ্যন্তরে যে প্রকোষ্ঠ আছে সেই প্রকোষ্ঠে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন বিদ্যমান থাকে। বুঝা গেছে? তারপর যেটা বলতে হচ্ছে যে থাইলাকয়েডের স্তূপ আকৃতির গঠনকে বলা হচ্ছে গ্রানাম। থাইলাকয়েডের স্তূপ আকৃতির গঠনকে বলা হচ্ছে গ্রানাম। তার মানে এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম। থাইলাকয়েডের স্তূপ আকৃতির গঠনকে বলা হচ্ছে গ্রানাম। এবং একটি গ্রানামে 10 থেকে 100টি থাইলাকয়েড থাকে। প্রতিটি গ্রানামে 10 থেকে 100টি থাইলাকয়েড থাকে। প্রতিটি গ্রানাম, এই যেটা যে গ্রানাম, এখানে কমপক্ষে 10টি এবং সর্বোচ্চ 100টি থাইলাকয়েড থাকতে হবে। নাম্বার 4, স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি স্ট্রোমাতে অবস্থিত যে লম্বা নালীপথের মাধ্যমে 2টি গ্রানাম সংযুক্ত থাকে তাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। অর্থাৎ এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, এইটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, এইটা স্ট্রোমা ল্যামেলি, এটা স্ট্রোমা ল্যামেলি। তাহলে কি বললাম? যে স্ট্রোমাতে অবস্থিত যে লম্বা নালীপথের মাধ্যমে 2টি গ্রানাম সংযুক্ত অবস্থায় থাকে তার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। তার মানে এগুলো হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, যার মাধ্যমে গ্রানাম যুক্ত আছে, যার মাধ্যমে গ্রানাম যুক্ত আছে। এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, এটা হচ্ছে কি? স্ট্রোমা ল্যামেলি। নাম্বার 5 যেতে পারি আমরা। নাম্বার 5 যেতে পারি যে
ডিএনএ ও রাইবোসোম। এখানে ঠিক মাইটোকন্ড্রিয়ার মতোই কথা, যে মাইটোকন্ড্রিয়ার মতো বলতে পারেন যে ক্লোরোপ্লাস্টে মুক্ত হয়ে বিরাজমান ডিএনএ থাকে, ক্লোরোপ্লাস্টে মুক্ত হয়ে বিরাজমান ডিএনএ থাকে, এবং সেখানে অসংখ্য অসংখ্য সরি পিছিয়ে যাচ্ছে, যে ক্লোরোপ্লাস্টে মুক্ত হয়ে বিরাজমান ডিএনএ অবস্থান করে, এবং ক্লোরোপ্লাস্টে 70S প্রকৃতির রাইবোসোম পাওয়া যায়, যা আদিকোষী যা আদিকোষী। তাহলে বলা হচ্ছে হবে যে ক্লোরোপ্লাস্টে মুক্ত হয়ে বিরাজমান ডিএনএ এর পাশাপাশি 70S তথা আদিকোষী রাইবোসোম বিদ্যমান থাকে। এই পর্যন্ত হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন, এবং যতটুকু তথ্য দেওয়া প্রয়োজন দেওয়া হয়েছে। একটু তথ্যগুলো উপস্থাপন করলে মার্কস বাড়বে। যেমন আমরা স্ট্রোমাতে বলছি যে স্ট্রোমাতে ডিএনএ, আরএনএ, অসফিলিক দানা, রাইবোসোম থাকে, এবং স্ট্রোমাতে C3 এবং C4 চক্র সংগঠিত হয়। ইম্পর্টেন্ট তথ্য। তারপর থাইলাকয়েড। থাইলাকয়েড হচ্ছে কি, যে স্ট্রোমাতে অসংখ্য থলি সদৃশ্য থাইলাকয়েড সাজানো থাকে। থাইলাকয়েডের অভ্যন্তরে একটা প্রকোষ্ঠ থাকে, এগুলো ফাঁকা জায়গাকে বলা হচ্ছে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন থাকে, এবং কমপক্ষে 10 থেকে 100টি থাইলাকয়েড মিলে একটি গ্রানাম গঠিত হয়। বুঝা গেছে? একটু কমেন্ট করেন যে কোনো সমস্যা আছে কিনা। একটু কমেন্ট করেন কোনো সমস্যা আছে কিনা। স্যার শুকিয়ে গেছেন যে? পুরুষ মানুষ শুকানো স্বাভাবিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। স্যার ভৌত ও রাসায়নিক গঠন কি আলাদা করে দিতে হবে? যদি রাসায়নিক গঠন চাই সেক্ষেত্রে আপনি রাসায়নিক গঠন দেবেন, রাসায়নিক গঠন না চাইলে রাসায়নিক গঠন দেওয়ার প্রয়োজন নেই। বোঝা গেছে কথা? যদি রাসায়নিক গঠন চায় আপনি রাসায়নিক গঠন দেবেন, যদি রাসায়নিক গঠন না চেয়ে থাকে আপনার রাসায়নিক গঠন দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে যে কোশ্চেন যেটা আছে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করুন, এখানে আপনার ভৌত গঠন দিলেই এনাফ ভাই, ভৌত গঠনই এনাফ। নেই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার সার্কুলার কবে হবে বলে মনে হয়? আমার নিজস্ব কোনো আইডিয়া বা ধারণা নেই। সার্কুলার তারা দিয়ে দিতে পারে, ভাইবা চলছে, ভাইবা শেষ হলে বা তারও আগেও দিতে পারে। এটা। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্টের জন্য। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে বুঝাইছেন স্যার। নাই, থ্যাংক ইউ। নেক্সট কি কোশ্চেন? ক্রোমোজোমের ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা করো। কই 10টার কই খুঁজে পাচ্ছি না তো। স্যার 2টা কোশ্চেনের নোট আছে কি? সকল কোশ্চেনের নোট আছে। আমি যে হ্যান্ড নোট দিয়েছি সেখানে সকল কোশ্চেনের নোট দেওয়া আছে। বুঝা গেছে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট উভয়েরই নোট দেওয়া আছে। আমি যে হ্যান্ড নোট সাপ্লাই করেছি আমার স্টুডেন্টদের কাছে, এবং আমি যে হ্যান্ড নোটগুলো দিয়ে থাকি সেখানে প্রয়োজনীয় সকল কোশ্চেনের নোট আছে। কিছু কিছু কোশ্চেনের নোট নাই, যেমন গুরুত্ব, কাজ, প্রভাব, তাৎপর্য, এসব কোশ্চেনের নোট আমি সাপ্লাই করি না। ওকে। ক্রোমোজোমের কি গঠন, যে ভৌত গঠন বর্ণনা করুন।
স্যাটেলাইট। এই যে আমরা চিত্রটা যা অঙ্কন করেছি, এই চিত্র দেখে দেখে কিন্তু বর্ণনা আপনি লিখতে পারবেন। বোঝা গেছে? সেজন্য আপনাকে বুঝতে হবে। বোঝা গেছে? সেজন্য আপনাকে বুঝতে হবে যে চিত্র যেটা অঙ্কন করা আছে আপনি কিন্তু এই চিত্র দেখে দেখে লিখতে পারবেন। এজন্য আপনাকে বুঝে পড়তে হবে। হ্যাঁ, মুখস্থ করার প্রয়োজন নাই, আপনাকে এজন্য বুঝে পড়তে হবে। মুখস্থ করলে আপনি ঠিকই কিছুদিন পর কিন্তু ভুলে যাবেন। ঠিক আছে? এজন্য কি করতে হবে? এজন্য বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা যেটা প্রথমে যেটা লিখতে পারি, নাম্বার 1 আমরা শুরু করি হচ্ছে ক্রোমাটিন দিয়ে। ক্রোমোজোমটা কি? ক্রোমোজোমটা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত সূত্রাকৃতির, নিউক্লিয়াসে অবস্থিত সূত্রাকৃতির যে বস্তু বা যে উপাদান বংশগতীয় বস্তু ধারণ করে তাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। তবে সেটা কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় সে কি হয়ে যায়, যে আমরা তাকে হচ্ছে ক্রোমোজোম হিসেবে চিনে থাকি। এটাই ক্রোমোজোম আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্ট্রাসবার্গার। বিজ্ঞানী স্ট্রাসবার্গার ক্রোমোসোম আবিষ্কার করেছিলেন। আচ্ছা, প্রথমে কি ক্রোমাটিন, ক্রোমোজোমের মূল উপাদান হিসেবে আমরা বলতে পারি হচ্ছে ক্রোমাটিন। এই যে ক্রোমোজোমের অভ্যন্তরে যে সূত্রাকৃতির অংশ সেটা হচ্ছে ক্রোমাটিন। সে প্রধানত রং ধারণকারী বা রং ধারণ করতে পারে। বোঝা গেছে? যে ক্রোমোজোমের অবস্থিত সূত্রাকৃতির অংশকে বলা হচ্ছে ক্রোমাটিন। কি এগুলা? এই সুতার মতো অংশ, এটা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করা হয়, ইউক্রোমাটিন, ইউরোক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন। এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। বুঝা গেছে? নাম্বার 1 ক্রোমাটিন গেল। নাম্বার 2 আমরা বলতে পারি যে ক্রোমাটিড। কি বলতে পারি? ক্রোমাটিড। সেন্ট্রোমের সাথে সংযুক্ত প্রোফেজ দশা আমরা ক্রোমাটিডকে চিনে থাকি। এই যে ক্রোমাটিড, এগুলো হচ্ছে কি ক্রোমাটিড। ক্রোমাটিড বাহু সদৃশ্য অংশকে বলা হচ্ছে ক্রোমাটিড, যা সাধারণত আমরা প্রোফেজ দশায় চিনে থাকি বা স্পষ্ট বুঝতে পেরে থাকি। এই ক্রোমাটিড কি করে? যে ক্রোমোজোমের মূল উপাদানকে চারপাশ দিয়ে ঘিরে রাখতে পারে বা আবৃত করে রাখতে পারে, বা ক্রোমাটিডের মাধ্যমে আমরা ক্রোমোজোমকে দৃষ্টিগোচর করতে পারি। এটা নাম্বার 3 আমরা আসতে পারি সেন্ট্রোমিয়ার। নাম্বার 3 কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা কি? ক্রোমোজোমে একটি প্রায় গোলাকার অরঞ্জিত অঞ্চল থাকে। ক্রোমোজোমে একটি প্রায় গোলাকার অরঞ্জিত অঞ্চল থাকে। এই অরঞ্জিত অঞ্চলটিকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের সাথে বাহুগুলো বা ক্রোমাটিড গুলো সংযুক্ত থাকে। তাহলে এটা হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার। তাহলে কি বললাম? যে ক্রোমোজোমে প্রায় গোলাকার একটি অরঞ্জিত অঞ্চল, অর্থাৎ এই যে ক্রোমাটিন, ক্রোমাটিড বাহুগুলো রং ধারণ করতে পারলেও সেন্ট্রোমিয়ার কিন্তু রং ধারণ করতে পারে না। বুঝা গেছে? কি পারে না? রং ধারণ করতে পারে না। তাহলে কি বললাম? যে ক্রোমোজোমে প্রায় গোলাকার অরঞ্জিত অঞ্চলটিকে সেন্ট্রোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ারের সাথে বাহুগুলো বা ক্রোমাটিড গুলো সংযুক্ত অবস্থায় থাকে। কি থাকে? সংযুক্ত অবস্থায় থাকে। সেন্ট্রোমিয়ারের বিশেষ গঠনকে আমরা কাইনেটেকার বলি। সেন্ট্রোমিয়ারের বিশেষ গঠনকে কাইনেটেকার বলা হয়। নাম্বার 4 সেন্ট্রোমিয়ার গেল। সেন্ট্রোমিয়ার যেমন আমরা ধরতে পারি কোথায়? যে সেন্ট্রোমিয়ার সাথে আছে কি? মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন। সেন্ট্রোমিয়ারের সাথে ক্রোমাটিড সংযুক্ত অবস্থায় একটি বিশেষ ধরনের ভাঁজ পরিলক্ষিত হয়। এই যে এই জায়গায় দেখেন এটা মোটা, কিন্তু এই জায়গায় কি হয়ে গেছে? চিকন হয়ে গেছে না? ক্রোমাটিড এই জায়গায় চিকন হয়ে গেছে না? চিকন হয়ে গেছে না? তাহলে সেন্ট্রোমিয়ার এবং ক্রোমাটিড পরস্পর সংযুক্ত স্থানে একটা বিশেষ ধরনের
ভাঁজ পরিলক্ষিত হয়, এই ভাঁজটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন। তাহলে এই ভাঁজটা কি, এটা কি মুখ্য কুঞ্চন। বুঝা গেছে? নাম্বার 5 বলতে পারি আমরা বাহু। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে অবস্থিত, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে অবস্থিত ক্রোমোজোমের প্রলম্বিত অংশ বা ক্রোমাটিড গুলোকে বলা হচ্ছে বাহু। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে অবস্থিত ক্রোমোজোমের প্রলম্বিত অংশ তথা হচ্ছে কি ক্রোমাটিডকে বলা হচ্ছে বাহু। তার মানে এগুলা কি বাহু, এটা বাহু, এটা বাহু, এটাও বাহু। 5 নম্বরে বাহু গেল। নাম্বার 6 বলি হচ্ছে গৌণ কুঞ্চন। নাম্বার 6 বলি গৌণ কুঞ্চন। মুখ্য কুঞ্চন ছাড়াও কোন কোন ক্রোমাটিডের, মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমের কোন কোন ক্রোমাটিডের প্রান্তের দিকে আরো একটি কুঞ্চন পরিলক্ষিত হলে তাকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। মুখ্য কুঞ্চন এগুলা, মুখ্য কুঞ্চন এগুলা। মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমের কোন কোন ক্রোমাটিডের প্রান্তের দিকে যদি বিশেষ একটা ভাঁজ পরিলক্ষিত হয়, এই ভাঁজটাকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। নাম্বার 7 টেলোমিয়ার। নাম্বার 7 কি টেলোমিয়ার। ক্রোমোজোমের শীর্ষ দেশে, ক্রোমোজোমের বাহুগুলোর শীর্ষ দেশে বিশেষ আকৃতির গঠন পরিলক্ষিত হলে টেলোমিয়ার বলে। ক্রোমোজোমের বাহুগুলোর শীর্ষ দেশে বিশেষ আকৃতির গঠন পরিলক্ষিত হলে একে বলা হচ্ছে টেলোমিয়ার। এখান থেকে আর বেশি কিছু লেখার প্রয়োজন নাই। নাম্বার 8 হচ্ছে কি স্যাটেলাইট। আসছে কি লেখাটা, টেলোমিয়ার আসছে। আচ্ছা, তাহলে নাম্বার 8 লিখি আমরা কি স্যাটেলাইট। কোন কোন ক্রোমোজোমের, কোন কোন ক্রোমোজোমের প্রান্ত বিন্দুতে বাটি সদৃশ্য বিশেষ গঠন পরিলক্ষিত হলে এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। কি বলা হচ্ছে স্যাটেলাইট। সাধারণত যে ক্রোমোজোমটি নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে স্যাটেলাইট বা স্যাট ক্রোমোজোম। বুঝা গেছে? সাধারণত যে ক্রোমোজোমটি নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিওলাসের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, ওই সংযুক্ত স্থলে স্যাটেলাইট বা স্যাট ক্রোমোজোম দেখা যায়। এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করেন। ইজিলি ভাই, আপনাকে আগে পিকচারটা বুঝতে হবে যে পিকচারটা কিভাবে আছে, সেটা দেখে দেখে বুঝে বুঝে আপনাকে লিখতে হবে। এখন আপনি যদি মুখস্থ করেন, পিকচারও মনে থাকবে না, পড়াও মনে থাকবে না। আপনি যদি পিকচারটা বুঝেন, দেখেন কোনটা কি জিনিস, তাহলে খুব ইজিলি আপনার পড়াটা মনে থাকবে এবং আপনি পিকচার দেখে দেখে কিন্তু লিখতে পারবেন। স্পেশালি বলতে গেলে আমি এটাই করি। আপনারা অনেক অনেক কিছু করতে পারেন, আমি এভাবেই পড়াশোনা করি, এখনো পড়াশোনা করি, এভাবেই করি। আগেও পড়ছি, এভাবেই পড়ছি। স্যার এটা কত চ্যাপ্টার বলবেন প্লিজ? সাইমা ইসলাম আপু, এটা আমার ইয়েতে দেওয়া আছে, মানে পোস্টের ক্যাপশনে দেওয়া আছে, দেখেন কত চ্যাপ্টার। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। দুইটা কোশ্চেনের নোট আছে কি? আছে, আচ্ছা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে বুঝাইছেন, থ্যাঙ্কস। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। স্যার প্রথমবারের আলোচনা থেকে এইবারের আলোচনা কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছি। পার্থক্য দেখাটা স্বাভাবিক। এখন আপনি কি পার্থক্য দেখে পেলেন, পজিটিভ নাকি নেগেটিভ, সেটা আপনাকে জানতে হবে, বলতে হবে। ইউসুফ সাহেব একটু বলবেন যে আপনি কতটুকু পার্থক্য দেখতে পেলেন, পজিটিভ নাকি নেগেটিভ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভিডিও দেখছেন 24 জন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আচ্ছা, তালাত মাহমুদ শাওন, প্রথম অধ্যায়, হ্যাঁ, ওকে। আধা ঘন্টা আরো। আসসালামু আলাইকুম।
এখন যে কথাটা বলতে চাই, যারা ক্লাস করছেন ক্লাসে উপস্থিতি অনেক কম। কারণটা হচ্ছে যে দীর্ঘদিন ক্লাস ব্রেক ছিল, ব্রেক থেকে আবার ফিরে আসছি, সেখানে অনেকে এখনো স্পষ্ট না ক্লাস হচ্ছে কিনা, এটা একটা কারণ। আর অ্যাডভান্স রিটেন কোর্সে আমি দেখলাম যে 137 জন ভর্তি আছে। 137 জন অ্যাডভান্স রিটেন কোর্সে ভর্তি আছে। কিন্তু আমাদের রিটেন কোর্সের একটা ম্যানিফেস্টো ছিল যে অধ্যায় ভিত্তিক ক্লাস শেষ হলে রিপিট ক্লাস, রিপিট ক্লাস শেষ হলে রিভিশন ক্লাস, তারপর হচ্ছে অধ্যায় শেষ হওয়া মাত্রই পরীক্ষা, তারপর মডেল টেস্ট, হ্যান্ড নোট, সার্বক্ষণিক সাপোর্ট, এগুলো তো বলা ছিল, তাই না? তো যে কথা যেটা হচ্ছে যে আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস কিন্তু শেষ করে ফেলছি। যারা শুরু থেকে ভর্তি ছিলেন অধ্যায় ভিত্তিক ক্লাস শেষ করে ফেলেছি, এবং প্রতিটা অধ্যায় শেষ হওয়া মাত্র কিন্তু আমরা পরীক্ষা নিয়েছি কিন্তু প্রতিটা অধ্যায় শেষ হওয়া মাত্র। এভাবে 10টা অধ্যায় শেষ করে ফেলছি আমরা। শেষ করার পর এখন আমরা রিপিট ক্লাসে আছি। কোন ক্লাসে আছি? রিপিট ক্লাসে আছি। অর্থাৎ যেটা বলা ছিল যে অধ্যায় ভিত্তিক ক্লাস, রিপিট ক্লাস, রিভিশন ক্লাস, আমি বারবার বলছি আপনাদেরকে, আমি যা যা বলি আপনাদেরকে আমি তাই তাই করার চেষ্টা করি। তার এক প্রতিফলন এটা যে আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস শেষ করার পরে আমরা এখন রিপিট ক্লাসে আছি। ক্লিয়ার? সো যা বলি তাই করি, তা করার চেষ্টা করি। সুতরাং ডোন্ট বি হেজিটেট। নাম্বার 4, কর্মজমের রাসায়নিক গঠন বর্ণনা করুন। কর্মজম, আমরা তখন ভৌত গঠন বললাম, এখন কি পড়বো? এখন রাসায়নিক গঠন পড়ব। ভৌত গঠন পড়লাম, এটা এত সহজভাবে বুঝায় দিলেন, খুব ভালো লাগলো, ধন্যবাদ স্যার। ওয়েলকাম আপু, খুব ভালো লাগলো ক্লাস। স্যার আপনি অনেক ভালো বুঝান। আচ্ছা, ওটা পরে দেখা যাবে, ক্লাস এখনো শেষ হয় নাই, ক্লাস এখনো প্রায় আধা ঘন্টার মতো হবে। সো স্টে কানেক্টেড। কর্মজমের রাসায়নিক গঠন, আমরা জানি যে গঠন দুই প্রকার, ভৌত গঠন, রাসায়নিক গঠন। গঠন বলতে আমরা প্রধানত ভৌত গঠনটাকে বুঝে থাকি, তাই না? ভৌত গঠন মানে হচ্ছে কি, যে জিনিসটা দেখতে কিরকম। ক্রোমোজোমের ভৌত গঠন পড়লাম, আমরা সেখানে পড়লাম যে ক্রোমোজোমটা দেখতে কিরকম, সেখানে কি কি ধরনের গঠন দেখা যায়, কোন কোন অংশ আছে, কোন কোন অংশ নাই, দ্যাটস ইট। এখন যদি বলে কেমিক্যাল স্ট্রাকচার তথা হচ্ছে রাসায়নিক গঠন, সেক্ষেত্রে আপনাদেরকে লিখতে হবে যে রাসায়নিকভাবে সেখানে কি কি উপাদান আছে, রাসায়নিকভাবে সেখানে কি কি উপাদান আছে। এটা যদি বলা হয় মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন বর্ণনা করো, সেখানে কি লিখতে হবে? যে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে কি কি রাসায়নিক উপাদান আছে, এরকম। যদি বলা হয় ভৌত গঠন, তার মানে দেখতে কিরকম, চিত্র অঙ্কন করে সেগুলা, তাই না? আমরা এখন দেখবো যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোমের রাসায়নিক গঠনে দুই ধরনের জিনিস বা দুইটি বস্তু আমরা পেয়ে থাকি, অথবা বলা যেতে পারে ক্রোমোজোমের রাসায়নিক গঠন দুই প্রকার। নাম্বার 1 নিউক্লিক অ্যাসিড, নাম্বার 2 প্রোটিন। কি বললাম? নাম্বার 1 নিউক্লিক অ্যাসিড, নাম্বার 2 প্রোটিন। তাহলে কি বলা হলো? যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন দুই প্রকার, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি বুঝি? নিউক্লিক অ্যাসিড নাইট্রোজেন ঘটিত শর্করা, অজৈব ফসফেট এবং হচ্ছে পেন্টোজ সুগার, সাধারণত তিনটা কি নিউক্লিক অ্যাসিড। এখন দেখেন, আমরা এখন শুরু থেকে আসি। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, রাসায়নিক উপাদান হিসাবে দুইটি গঠন দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান, নিউক্লিক অ্যাসিড উপাদানগুলো হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারক তথা এডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন, যার সংখ্যা 5টি। এগুলো দুই প্রকার, পিউরিমিডিন এবং পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন হচ্ছে এডেনিন গুয়ানিন মিলে পিউরিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল মিলে হচ্ছে পাইরিমিডিন। এর পাশাপাশি থাকে সেখানে অজৈব ফসফেট এবং
5 কার্বন যুক্ত রাইবোস সুগার কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিডে থাকে। আমরা কি দেখলাম সেখানে কি থাকে? নাম্বার 1 থাকে সেখানে নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেন বেস, তাই না? যেটা আমরা ভালো বুঝি, ইংলিশে হোক বাংলায় হোক। নাম্বার 2 থাকে সেখানে অজৈব ফসফেট, যাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফরিক অ্যাসিড, যেটাই বলেন। নাম্বার 3 থাকে সেখানে 5 কার্বন যুক্ত রাইবোস সুগার বা রাইবোস শর্করা। এখানে নিউক্লিক অ্যাসিডের উপাদান হচ্ছে 3 ধরনের: নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অজৈব ফসফেট এবং 5 কার্বন যুক্ত সুগার বা 5 কার্বন যুক্ত শর্করা। নাইট্রোজেন ঘটিত ক্ষারকের উপাদান 5টি, সেগুলো হচ্ছে এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক আবার 2 প্রকার: পিউরিন, পাইরিমিডিন। অর্থাৎ এডিনিন, গুয়ানিন মিলে পিউরিন ক্ষারক, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন মিলে পাইরিমিডিন ক্ষারক। এর সাথে যুক্ত হয় হচ্ছে অজৈব ফসফেট এবং থাকে 5 কার্বন যুক্ত রাইবোস শর্করা। 5 কার্বন যুক্ত রাইবোস শর্করা তথা হচ্ছে পেন্টোজ সুগার 2 প্রকার: ডিঅক্সিরাইবোস সুগার, রাইবোস সুগার। ডিঅক্সিরাইবোস সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। ক্লিয়ার? এখন এটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডের উপাদান। তবে নিউক্লিক অ্যাসিড 2 প্রকার: ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। পার্থক্যটা হলো ডিএনএ তে নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসাবে পার্থক্য হলো যে ডিএনএ তে নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসাবে ইউরাসিল থাকে না, আরএনএ তে নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসাবে ইউরাসিল থাকে। এবং ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার, যার 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। আরএনএ হচ্ছে রাইবোস সুগার, যার 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে। বুঝা গেছে? তাহলে আবার স্পষ্ট করেন, দেখেন এখানে প্যাচ লাগে কিন্তু, যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন 2 প্রকার: নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, মোট 5টি, যা 2 প্রকার: পিউরিন এবং পাইরিমিডিন। অজৈব ফসফেট এবং 5 কার্বন যুক্ত শর্করা। 5 কার্বন যুক্ত শর্করা বা সুগার 2 প্রকার: ডিঅক্সিরাইবোস সুগার এবং রাইবোস সুগার। এগুলা গেল কি নিউক্লিক অ্যাসিডের উপাদান। কি এগুলা? উপাদান। এগুলা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপাদান। তবে নিউক্লিক অ্যাসিড 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কি সেটা? ডিএনএ এবং আরএনএ। বুঝা গেছে? এখন প্রোটিনে আসেন। প্রোটিন হিসাবে যে ক্রোমোজোমে 2 ধরনের প্রোটিন থাকে। একটা হচ্ছে নিম্ন আণবিক ওজন সম্পূর্ণ প্রোটিন, উচ্চ আণবিক ওজন সম্পূর্ণ প্রোটিন। যদি এই পর্যন্ত লিখতে পারেন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন কেল্লা হতে। বুঝা গেছে? কোনো প্যাচ লাগছে কিনা একটু কমেন্ট করে বলেন তো, যে ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা। স্যার আমি মাত্র 2টা ক্লাস পেয়েছি, ঈদের আগে একটা আর আজকেরটা। হ্যাঁ, আপনি এর পরে অসংখ্য ক্লাস পাবেন। এর পরে অসংখ্য ক্লাস পাবেন। এই রিপিট ক্লাস চলছে। রিপিট ক্লাসটা প্রধানত মূল ক্লাস। এই ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট। রিপিট ক্লাস শেষ হলে আবার রিভিশন ক্লাস শুরু হবে। চিন্তার কিছু নাই মোতালেব ভাই। স্যার আমাদের রুটিনটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, রুটিনটা পেয়ে যাবেন। হ্যাঁ, সামা ইসলাম আপু, আপনি রুটিনটা পেয়ে যাবেন, চিন্তার কিছু নেই। আপনার গ্রুপে মনে হয়, আপনি যে গ্রুপে আছেন প্রভাষক উদ্ভিদ বিজ্ঞানে, সম্ভবত আজকে প্রভাষক উদ্ভিদ বিজ্ঞানে ক্লাস না। আমি বারবার বলছি যে আপনি এই লাইভ ক্লাসের ক্যাপশন দেখেন, ক্যাপশনে কি লেখা আছে? সহকারী শিক্ষক জীববিজ্ঞান, প্রথম অধ্যায় ক্লাস 2, এটা লেখা আছে। তারপর আপনি কমেন্টটা করেন একটু কষ্ট করে। স্যার পজিটিভ, কিছু গুরুত্বপূর্ণ তথ্য গতবার ছিল না। থ্যাংক ইউ।
নোটগুলো হাতে পেলে ক্লাস ভালো করতে পারবো এবং বুঝতে পারবো। আপনি আমাকে মেসেঞ্জারে নক দিয়েন নোটের ব্যাপারে। নোট গ্রুপে দেওয়া আছে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে 19তম নিবন্ধন জীববিজ্ঞান, সেখানে মিডিয়া ফাইলসে যাবেন, মিডিয়া এন্ড ফাইলস, আপনি ফাইলসের মধ্যে সকল অধ্যায়ের হ্যান্ড নোট দেওয়া আছে, সেখানে আপনি পেয়ে যাবেন। সমস্যা আছে কিনা এটা বলেন, পরের কোশ্চেনে যাব। এই যে কমেন্ট দেখেন, একজন মেসেজ করছে, স্যার কিছু মানুষ বলে আপনি নাকি মিথ্যা তো কথা বলেন। বাহ, কিছু মানুষ বলে আমি নাকি মিথ্যা বলি। ঠিক আছে, এখন যদি আপনার মনে হয় মিথ্যা বলি তাহলে ওরা সত্য, যদি আপনার মনে হয় মিথ্যা বলি না তাহলে তারা আপনাকে ভুল বলছে, তাই না? যে কিছু মানুষ বলে আমি নাকি মিথ্যা বলি। আচ্ছা, এখন আপনার যদি মনে হয় যে আমি আপনাদেরকে ভুল তথ্য দেই, তাহলে তারা সত্য। আপনার যদি মনে হয় তথ্য তথ্যগুলো আমি আপনাদের কাছে সার্ভ করছি সেগুলো মিথ্যা, তাহলে দেয়ার রাইট। নাম্বার 5, ডিএনএ এর গঠন বর্ণনা করুন। ডিএনএ এর পুনরূপ কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই কিনা? ডিএনএ এর পুনরূপ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যা ক্রোমোজোমের একমাত্র স্থায়ী উপাদান। ডিএনএ এর ভৌত গঠন সম্পর্কে 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক একটি বিখ্যাত মডেল প্রদান করেছিলেন, যা ডিএনএ এর ডাবল হেলিক্স মডেল নামে পরিচিত। নিম্নে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ এর গঠন সংক্রান্ত ডাবল হেলিক্স মডেলটি উপস্থাপন করা হলো। কোশ্চেন কি? গঠন, তার মানে পিকচার মাস্ট, তাই তো? দেই, দিলাম। ডিএনএ হলো পেঁচানো দ্বিসূত্রক সিঁড়ির মতো। ডিএনএ হলো পেঁচানো, পেঁচানো আছে, দ্বিসূত্রক মানে সুতা দুইটা, সিঁড়ির মতো। প্রতিটি সূত্রকের এক প্রান্ত 3' হলে অপর প্রান্ত 5'। বুঝছে? ডিএনএ অসংখ্য পলি রাইবো নিউক্লিওটাইডের পলিমার। ডিএনএ অসংখ্য পলি রাইবো নিউক্লিওটাইডের পলিমার, যেখানে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অজৈব ফসফেট এবং 5 কার্বন যুক্ত শর্করা বিদ্যমান থাকে। নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসাবে
এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন বিদ্যমান থাকে। কি থাকে? এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন বিদ্যমান থাকে। নাইট্রোজেনযুক্ত ক্ষারকগুলো আবার দুই প্রকার, পিউরিন এবং পাইরিমিডিন। ডিএনএ তে পিউরিন ক্ষারক হিসাবে এডিনিন, গুয়ানিন, পাইরিমিডিন ক্ষারক হিসাবে থাইমিন, সাইটোসিন বিদ্যমান থাকে। ডিএনএ এর নাইট্রোজেনযুক্ত ক্ষারকগুলোর মধ্যে একটি পিউরিনের সাথে একটি পাইরিমিডিনের ডাবল হাইড্রোজেন এবং ট্রিপল হাইড্রোজেন বন্ড গঠিত হয়। আমরা যেটা বললাম যে ডিএনএ তে নাইট্রোজেনযুক্ত ক্ষারক হিসাবে এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন থাকে। এডিনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, থাইমিন, সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন। এবং ডিএনএ এর নাইট্রোজেনযুক্ত ক্ষারকের মধ্যে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যকার ডাবল হাইড্রোজেন বন্ড এবং ট্রিপল হাইড্রোজেন বন্ড সংগঠিত হয়। দেখেন, একটা পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন বন্ড সংগঠিত হয়েছে। ক্লিয়ার? ডিএনএ এর প্রতিটি প্যাচের দৈর্ঘ্য, ডিএনএ এর প্রতিটি প্যাচের দৈর্ঘ্য 34 আর্মস্ট্রং। প্রতিটি প্যাচের দৈর্ঘ্য, প্রতিটি প্যাচ আমরা কিভাবে বুঝবো? যে একটা চার বোঝা যাবে। দেখেন তো এখানে একটা 4 মনে হয়েছে। ডিএনএ এর প্রতিটি প্যাচের দৈর্ঘ্য 34 আর্মস্ট্রং এবং ডিএনএ এর প্রতিটি প্যাচের অভ্যন্তরে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। 10 জোড়া মনোনিউক্লিওটাইড অর্থাৎ নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার, অজৈব ফসফেট এরকম একত্রে সংযুক্ত অবস্থায় থাকবে 10 জোড়া। কয় জোড়া? 10 জোড়া। বুঝা গেছে? তাহলে কি বললাম? যে ডিএনএ এর প্রতিটি প্যাচের দৈর্ঘ্য 34 আর্মস্ট্রং এবং প্রতিটি প্যাচের অভ্যন্তরে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। ক্লিয়ার? কয় জোড়া? 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। অর্থাৎ প্রতিটি মনোনিউক্লিওটাইডের মধ্যকার দূরত্ব 3.4 আর্মস্ট্রং। একে 10 দিয়ে ভাগ দেন, কত হয়? 3.4 আর্মস্ট্রং। অর্থাৎ এখানে সুগারের সাথে এডিনিন, থাইমিন, আবার কি সুগার, এর সাথে কি ফসফেট, আবার গুয়ানিনের সাথে কি সাইটোসিন, এর সাথে সুগার আর কি ফসফেট। এই যে এরকম মনোনিউক্লিওটাইড আছে প্রতিটি প্যাচের ভিতরে 10 জোড়া। অর্থাৎ একটি মনোনিউক্লিওটাইড থেকে অপর একটি মনোনিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 আর্মস্ট্রং। ডিএনএ এর ব্যাস 20 আর্মস্ট্রং। এই ব্যাস কত? 20 আর্মস্ট্রং। এই তথ্যগুলো যে উপস্থাপন করেছি, এটা দিয়েই কিন্তু ডিএনএ এর গঠন ক্লিয়ার হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে আমরা আর একবার একটু ডিএনএ এর গঠনটা রিকল করি। আমরা যে ক্রোমোজোমের যে রাসায়নিক গঠনটা বললাম, ঠিক গঠনটা মোটামুটি এর মতো আমরা বলতে পারি। ঠিক আছে? ডিএনএ এর পূর্ণরূপ হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যা ক্রোমোজোমের একমাত্র স্থায়ী উপাদান। ডিএনএ এর গঠন সংক্রান্ত মডেল প্রদান করেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে, যা ডাবল হেলিক্স মডেল নামে পরিচিত। নিম্নে ডিএনএ এর গঠন সংক্রান্ত ডাবল হেলিক্স মডেলটি উপস্থাপন করা হলো। ডিএনএ হলো দ্বিসূত্র পেঁচানো সিঁড়ির মতো। সূত্র দুইটা সূত্র আছে, পেঁচানো সিঁড়ির মতো। প্রতিটি সূত্রকের এক প্রান্ত 3' হলে অপর প্রান্ত হয় 5'। ক্লিয়ার? ডিএনএ অসংখ্য পলি রাইবো নিউক্লিওটাইডের পলিমার। ডিএনএ অসংখ্য পলি রাইবো নিউক্লিওটাইড, পলি রাইবো নিউক্লিওটাইডের পলিমার, পলি নিউক্লিওটাইডের পলিমার। ডিএনএ হলো অসংখ্য পলি নিউক্লিওটাইডের পলিমার। এখন নিউক্লিওটাইড বলতে আমরা কি কি জিনিস জানি, এটা পড়ছিলাম। এখন আমরা কি লিখবো? যে ডিএনএ অসংখ্য পলি নিউক্লিওটাইডের পলিমার, যেখানে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং অজৈব ফসফেট বিদ্যমান থাকে। নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসাবে এডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন থাকে। নাইট্রোজেন ঘটিত ক্ষারক আবার দুই প্রকার, পিউরিন এবং পাইরিমিডিন। এডেনিন, গুয়ানিন হলো পিউরিন ক্ষারক,
থাইমিন সাইটোসিন হলো পাইরিমিডিন ক্ষারক। এখন পিউরিন ডিএনএ এর মধ্যে পিউরিন এবং পাইরিমিডিন ক্ষারক দ্বয়ের মধ্যে ডাবল হাইড্রোজেন এবং ট্রিপল হাইড্রোজেন বন্ড সংগঠিত হয়। পিউরিন পাইরিমিডিন, পিউরিনের সাথে পাইরিমিডিন, পিউরিনের সাথে পাইরিমিডিন, পিউরিনের সাথে থাইমিন ডাবল হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিন ট্রিপল হাইড্রোজেন বন্ড সংগঠিত হয়। ডিএনএ এর প্রতিটি পেসের দৈর্ঘ্য 34 আর্মস্ট্রং, অর্থাৎ একটা চাপ এর দৈর্ঘ্য কত? 34 আর্মস্ট্রং। প্রতিটি পেসের অভ্যন্তরে 10 জোড়া মনোনিউক্লিওটাইড বিদ্যমান থাকে, অর্থাৎ একটি নিউক্লিওটাইড থেকে আরেকটি নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 আর্মস্ট্রং, কারণ 10টা থাকে সেখানে। এবং ডিএনএ এর ব্যাস হচ্ছে 20 আর্মস্ট্রং। কোনো সমস্যা আছে কিনা দ্রুত কমেন্ট করেন, দ্রুত কোনো সমস্যা আছে কিনা। স্যার আমি বায়োলজি ভাইভাতে 9টা কোশ্চেন এর মধ্যে 7টা পারছি আর 2টার ভুল উত্তর দিছি, তাহলে কি আমি পাস করব? খুব টেনশন আছি স্যার, বলেন প্লিজ। এগুলা অ্যান্সার অনেকবার দিয়েছি এবং আমি একমাত্র নই যে যার কাছে আপনি এই অ্যান্সার নিয়েছেন, এবং এই ক্লাসটা কিন্তু ভাইবা কেন্দ্রিক নয়, বুঝা গেছে? ভাইবা নিয়ে অনেক কোশ্চেন করছে, অনেক কোশ্চেন অ্যান্সার দিয়েছি, বারবার তবু আপনার বিরক্ত করে। সন্ধ্যা তারা হ্যান্ডনোট কিভাবে পাবো? যদি কোর্সে ভর্তি থাকেন অবশ্যই হ্যান্ডনোট পাবেন, যদি কোর্সে ভর্তি থাকেন অবশ্যই হ্যান্ডনোট পাবেন, না থাকলে পাবেন না, সোজা কথা, সমস্যা নেই। থ্যাংক ইউ শিমু সরকার, সমস্যা নেই। ওকে, প্রায় 1 ঘন্টা ধরে আপনাদের সামনে বকবক করছি। এই অধ্যায়ে আরো 2টা ক্লাস আছে, আরো 2টি ক্লাস, এই অধ্যায়ে আরো 2টি ক্লাস থাকছে, 2টা হয়ে গেছে, আরো 2টা আপনাদের যতটুকু প্রয়োজন উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন আপনাদের ফেসবুক ওয়ালে এবং কমেন্ট করে জানাবেন ক্লাসটি কেমন ছিল। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততদিনে ভালো থাকবেন, এবং যারা ক্লাসটি করছেন না, যারা আমার পেজ কোর্সে সব স্টুডেন্ট ক্লাসটি করছেন না বা পরবর্তীতে দেখবেন বলে ভাবছেন, মনে রাখবেন যে 1 ঘন্টার বেশি কিন্তু 1 মাসের বেশি এখন ক্লাস স্টে করতেছে না ফেসবুকে, লাইভ ক্লাস 1 মাসের বেশি স্টে করতেছে না, সুতরাং ক্লাসগুলো মিস দিলে কিন্তু আপনাদেরই লস। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।